নিরাপদ সড়ক দাবিতে আন্দোলন ২৮ মার্চ পর্যন্ত স্থগিত। ঘাতক বাস চালক ৭ দিনের রিমান্ডে। বাঘাইছড়িতে ৭ জনকে ব্রাশ ফায়ারে হত্যার ঘটনায় ৫০ জনকে আসামি করে মামলা। পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় সরকারকে কঠোর হওয়ার পরামর্শ। তুরাগ তীরে আরও ১৮৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ। যে কোনো মূল্যে ঢাকার চারপাশে নদীগুলো দখলমুক্ত করবে সরকার। এবং আজ বসানো হচ্ছে পদ্মা সেতুর নবম স্প্যান। দৃশ্যমান হবে ১৩৫০ মিটার সেতু। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি RTV সকালের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম। আপনাদের সঙ্গে আছে আমি নুসরাত সুজানা। আগামী ২৮ মার্চ পর্যন্ত নিরাপদ সড়ক আন্দোলনের সব কর্মসূচি স্থগিত করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। গতকাল বিকেলে ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলামের সঙ্গে বৈঠকের পর এ ঘোষণা আসে। এর আগে সকালে আন্দোলনে সমর্থন জানিয়ে নিহত শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরীর নামে ফুট ওভার ব্রিজ নির্মাণ সহ বেশ কয়েকটি দাবি পূরণের আশ্বাস দেন উত্তরের মেয়র ও ডিএমপি কমিশনার। শরীয়ত খানের রিপোর্ট। টানা দুদিন সড়ক অবরোধ করে বিক্ষোভ চালিয়ে আসার পর বুধবার সন্ধ্যায় ৭ দিনের আলটিমেটাম দিয়ে আন্দোলন স্থগিতের ঘোষণা দেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র আতিকুল ইসলামের কাছ থেকে পর্যায়ক্রমে তাদের সব দাবি পূরণের আশ্বাস পেয়ে এই সিদ্ধান্ত নেয় শিক্ষার্থীরা। ৭ দিনের মধ্যে জেব্রা ক্রসিং, ফুট ওভারব্রিজ, ঢাকায় যেখানে যেখানে দরকার, যে শিক্ষা প্রতিষ্ঠানের দরকার পরিকল্পনা করা হবে। ৭ দিনের মধ্যে না, আজকেই জাবালে নূর, সুপ্রভাত বাসের রুট পারমিট বন্ধ হয়ে গেছে। পরে সন্ধ্যা ৭টার দিকে শিক্ষার্থীরা রাস্তা ছেড়ে দিলে প্রগতি সরণির ওই অংশে যানবাহন চলাচল শুরু হয়। এর আগে সকাল 10টায় সুপ্রভাত পরিবহনের বাসের চাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস বিইউপির ছাত্র আবরার আহমেদ চৌধুরী নিহতের ঘটনায় দ্বিতীয় দিনের মতো রাজধানীর প্রগতি সরণি অবরোধ করেন শিক্ষার্থীরা। এক পর্যায়ে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একাত্মতা জানিয়ে রাস্তায় নামেন। কয়েক জায়গায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। পরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র ও ডিএমপি কমিশনার ঘটনাস্থলে যান। শিক্ষার্থীদের দাবি অনুযায়ী নিহতের বাবাকে দিয়ে দুর্ঘটনার স্থানে ফুটওভার ব্রিজ নির্মাণের ভিত্তিপ্রস্তর বসানো হয়। এই ছাত্রদেরকে নিয়ে এই ফুট ওভারব্রিজ হবে এবং কাজ শুরু হবে। তোমরা আমার সাথে থাকবা। ৪৮ ঘন্টার মধ্যে জাবালি রোড এবং যেখানে দরকার আমি কথা বলবো। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে সড়ক এবং সেতু মন্ত্রী মহোদয় এখন অসুস্থ আছেন। তিনি ফিরে এলেই দ্রুততম সময়ে এই সড়কের শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসার জন্য আমরা বাকি পদক্ষেপগুলো গ্রহণ করব। আন্দোলনের প্রতি একাত্মতা জানিয়ে শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও রাস্তায় নামেন। গেল মঙ্গলবার সকাল 7:30টার দিকে রাজধানীর বসুন্ধরা গেট এলাকায় সুপ্রভাত বাসের চাপায় নিহত হন বিইউপির শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী। শরীয়ত খান, RTV, ঢাকা। সিরাজগঞ্জের সায়দাবাদে গতকাল হানিফ পরিবহনের 2 বাসের সংঘর্ষে 3 জন মৃত্যুর ঘটনার পর আজ আবারও জেলার ভদ্রাঘাট এলাকায় কাভার্ড ভ্যান চাপায় আরও একজনের মৃত্যু হয়েছে। সকাল 9টার দিকে এ অঘটন ঘটে। স্থানীয়রা জানায়, সকালে সিরাজগঞ্জের ভদ্রঘাট এলাকায় একটি দ্রুতগামী কাভার্ড ভ্যান এক কলেজ ছাত্রকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কাভার্ড ভ্যানটিকে আগুন দেয় এবং সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। রাঙামাটির বাঘাইছড়িতে 7 খুনের ঘটনায় আহত সাজেক থানাধীন 8 নম্বর মধ্যপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ SI মোহাম্মদ আক্তার আলী বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলায় অর্ধশত অজ্ঞাত লোককে আসামি দেখানো হয়েছে বলে জানিয়েছেন বাঘাইছড়ি থানার OC MM মঞ্জুর আলম। গেল রাত 8:30টার দিকে বাঘাইছড়ি থানায় মামলাটি দায়ের করা হয়। আসামিদের ধরতে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর টহল অব্যাহত রয়েছে। অন্যদিকে রাঙামাটির বাঘাইছড়িতে হত্যাকাণ্ডের ঘটনা তদন্ত করতে আজ বাঘাইছড়ি যাচ্ছেন 7 সদস্যের
পুলিশের তদন্ত টিম। বাঘাইছড়ি সফরকালে তদন্ত কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন, স্থানীয় প্রশাসন ও আহতদের সঙ্গে কথা বলবেন। এখনই অস্ত্রের ঝনঝনানি থামানো না গেলে পাহাড়ে আরও রক্ত ঝরতে পারে বলে শঙ্কা প্রকাশ করলেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ আলী শিকদার। এছাড়া উন্নয়ন বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি সেখানকার সম্ভাবনাময় পর্যটন শিল্প ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করেন তিনি। মাইদুর রহমান রুবেলের রিপোর্ট। আঁকাবাঁকা পথ আর সবুজে সুশীতল ছায়ায় ঘেরা পার্বত্য চট্টগ্রাম। সম্প্রতি সন্ত্রাসী হামলায় শান্ত পাহাড় অশান্ত হয়ে ওঠে, রক্তাক্ত হয় রাঙামাটির বাঘাইছড়ি। উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে জেলার বাঘাইছড়িতে 8 জনকে হত্যা করে অস্ত্রধারী সন্ত্রাসীরা। এ ঘটনার রেশ কাটতে না কাটতেই বিলাইছড়িতে ফের হামলার শিকার হন আওয়ামী লীগ নেতা। পরপর দুটি হত্যাকাণ্ডের ঘটনায় থমথমে পরিস্থিতি পাহাড়ে। সন্ত্রাসীদের গ্রেপ্তারে চিরুনি অভিযানের আলটিমেটাম দিয়েছেন নিরাপত্তার দায়িত্বে থাকা এই সেনা কর্মকর্তা। কম্বিং অপারেশন শুরু করেছি এবং আমরা যেটা খবর পাচ্ছি যে তারা সন্ত্রাসী যারা আক্রমণটা ঘটিয়েছিল তারা এলাকা ছেড়ে অলরেডি পালিয়েছে। নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ আলী শিকদারের মতে 1997 সালে শান্তি চুক্তির পর থেকে পাহাড়ি জনপদে উন্নতি হওয়ায় গাত্র দেওয়া হয়েছে পশ্চিমা কিছু এনজিও এবং পাহাড়ে থাকা অস্ত্রের চোরা কারবারিদের। তাই তারা পাহাড়ে উত্তেজনা জিয়ে রাখতে চান। ইউপিডিও কিন্তু আর একটা ভাগ হয়ে গেছে, তাদেরও একটা বিদ্রোহী গ্রুপ হয়েছে। এই 4টি গ্রুপ তারা পরস্পরের মধ্যে এই আধিপত্য বিস্তারের একটা ভীষণ প্রতিযোগিতায় লিপ্ত। বছরে প্রায় কয়েক শত কোটি টাকার চাঁদা তারা উঠান। এই চাঁদা কে উঠাবেন, কে কত বেশি চাঁদার ভাগ নেবেন, এটি নিয়েই মূলত দ্বন্দ্ব। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড়ে সংঘাত নতুন নয়, তবে বিষয়টি শক্ত হাতে মোকাবেলায় প্রশাসনকে উদ্যোগী হতে হবে বলে মনে করেন এই নিরাপত্তা বিশ্লেষক। এই সশস্ত্র বিদ্রোহী গ্রুপকে দমন এবং নিয়ন্ত্রণ করতে হবে এবং এদের থেকে অস্ত্রগুলো উদ্ধার করতে হবে। আজকে একটা সেটেলড ইস্যুকে আনসেটেল করে তাদেরকে এই পাহাড়ি জনগণকে আবার উস্কিয়ে দেওয়ার চেষ্টা করছেন, যাতে এখানে অনবরত একটি অশান্তি থাকে, যাতে এই ঘটনা না ঘটাতে পারে। সেই জন্য কিভাবে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা যায়, সেখানে যদি ফোর্স বেশি লাগে তাহলে ফোর্স বেশি সেখানে নিয়োগ দিতে হবে। পাহাড়ে নিরাপত্তার ব্যাপারটি সামলানো বেশ কঠিন, তবু সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে সন্ত্রাস দমন করতে না পারলে যেমন এই জনপদের উন্নয়ন মুখ থুবড়ে পড়বে, তেমনি হুমকির মুখে পড়বে পর্যটন শিল্প। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। তুরাগ দখলমুক্ত অভিযানে আরও 185টি অবৈধ স্থাপনা উচ্ছেদ ও 6.5 লাখ টাকা জরিমানা আদায় করেছে বিআইডব্লিউটিএ। গতকাল উচ্ছেদে বাধা দেওয়ায় কাউন্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে আটক করে পরে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়। নৌ প্রতিমন্ত্রী জানিয়েছেন, যে কোনো মূল্যে ঢাকার চারপাশের নদী অবৈধ দখল ও দূষণমুক্ত করা হবে। শাহাবুদ্দিন সাহেবের রিপোর্ট। তুরাগ নদীর পূর্ব পাড়ে মিরপুর দারুসালাম ও পশ্চিম পাড়ে সাভার থানার কাউন্দিয়া ইউনিয়নে মঙ্গলবার সকাল থেকে উচ্ছেদ অভিযান শুরু করে বিআইডব্লিউটিএ। সারাদিনে 185টি অবৈধ স্থাপনা উচ্ছেদ ও 6.5 লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এ নিয়ে অভিযানের 20 দিনে 2,500-এরও বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ ও 57 একর জমি উদ্ধার করে বিআইডব্লিউটিএ। পশ্চিম তীরে নদীর জমিতে ফেলা বালু সরাতে গেলে বাধা দেন কাউন্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। অভিযানে বাধা দেয়ায় তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে মুচলেকা দিয়ে ছাড়া পান চেয়ারম্যান, জানালেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তার কাছ থেকে একটা মুচলেকাও নেওয়া হয়েছে। সরাসরি সে যদি তার অপরাধের কথা স্বীকার না করে তাহলে মোবাইল করে তাকে বিচার করা যায়। যে এজেন্সি তার এই আচরণের শিকার হয়েছে সেই এজেন্সি তার বিরুদ্ধে রেগুলার কোর্টে মামলা করতে পারে। 4 নদীর নতুন সীমানা নির্ধারিত হয়েছে, সেই সীমানার ভেতরে অবস্থিত স্থাপনাকেই অবৈধ হিসেবে ধরা হয়েছে। কোনো চাপ বা বাধার মুখে অভিযান থামবে না বলে জানান বিআইডব্লিউটি এর যুগ্ম পরিচালক। আমাদের টিমের একজন সরকারি কর্মকর্তা কর্তব্যরত অবস্থায় তার গায়ে হাত তোলা হলো, হুমকি দেওয়া হলো এবং চেয়ারম্যান নিজেই বললেন যে আমি এলাকার ম্যাজিস্ট্রেট। এই ধরনের একটা উদ্ধত বিষয়ের পরেও
তাকে ছেড়ে দেওয়া আমাদের টিমের স্পিডটা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। নদীর দখলকারী যত বড় শক্তিশালী হোক না কেন তাকে আইনের আওতায় আনতে হবে। এদিকে সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে নৌ পরিবহন প্রতিমন্ত্রী বলেন, নদী দখল মুক্ত করতে আদালতের নির্দেশ মেনে কাজ করছে সরকার। 2 বছর মেয়াদি, 3 বছর মেয়াদি, 5 বছর এবং 10 বছর মেয়াদি। আমরা মাস্টার প্ল্যান যদি বাস্তবায়ন করতে পারি, শুধু দখল মুক্ত না, আমরা এই বুড়িগঙ্গা, তুরাগ, বালু, তেলখাই নদীর পানির স্বচ্ছতাও ফিরিয়ে আনতে চাই। শাহাবুদ্দিন শিহাব, RTV, ঢাকা। আজ বসানো হচ্ছে পদ্মা সেতুর নবম স্প্যান। গতকাল সকাল 8:30টার দিকে মাওয়া কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে জাজিরায় নেওয়া হয়েছে স্প্যানটি। 150 মিটার দৈর্ঘ্য ও 3140 টন ওজনের স্প্যানটি নিয়ে জাজিরার উদ্দেশ্যে রওনা হয় 3600 টন ধারণ ক্ষমতার ভাসমান ক্রেন তিয়ান-ই। জাজিরা প্রান্তের 34 ও 35 নম্বর পিলারের ওপর ধূসর রঙের স্প্যানটি বসানো হবে। এতে দৃশ্যমান হবে সেতুর 1350 মিটার। সকাল 10টার দিকে স্প্যানটি পিলারের ওপর বসানোর কাজ শুরু করার কথা রয়েছে। আমাদের সংগ্রাম চলবেই চলবেই, জনতার সংগ্রাম চলবেই, জনতার সংগ্রাম চলবেই। 21 মার্চ 1971 প্রেসিডেন্ট হাউসে ইয়াহিয়া খানের সঙ্গে প্রায় 90 মিনিট বৈঠক করেন বঙ্গবন্ধু, কিন্তু কোনো রকম সমঝোতা ছাড়াই শেষ হয় বৈঠক। এদিন 12 জন উপদেষ্টা নিয়ে কঠোর সামরিক পাহারায় ঢাকায় আসেন জুলফিকার আলী ভুট্টো। এদিকে সবার অগোচরে বাড়ানো হতে থাকে পাকিস্তান স্থল এবং নৌবাহিনীর শক্তি। ব্রিটিশ সরকার ও এদিন বাংলাদেশে যাতায়াতের জন্য পাকিস্তানি বিমান ও জাহাজকে মালদ্বীপের ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দেন। অন্যদিকে স্বাধীন বাংলাদেশ শ্রমিক সংগ্রাম পরিষদ 23 মার্চ থেকে পশ্চিম পাকিস্তানি পণ্য বর্জন সপ্তাহ পালনের কর্মসূচি দেয়। রাজধানী সহ জেলার শহরগুলোতেও ব্যাপক সাড়া জাগিয়েছে বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত চলচ্চিত্র যদি একদিন। ছোট বড় সব বয়সী মানুষের মন ছুঁয়ে গেছে ছবিটি। বহু বছর পর হলেও সিনেমা প্রেমীদের হলমুখী করেছে যদি একদিন। বিস্তারিত জানাচ্ছেন মাসুদ মোস্তাহিদ। প্রতিটা মানুষেরই স্বপ্ন থাকে। সারা দেশের মতো নারায়ণগঞ্জ ও নরসিংদীতেও ব্যাপক সাড়া জাগিয়েছে বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত ভিন্ন ধারা চলচ্চিত্র যদি একদিন। নতুন কাহিনী নিয়ে সম্পূর্ণ সামাজিক ছবিটি বিনোদন ও সিনেমা প্রেমীদের মন জয় করেছে। অনেকে বলছেন দীর্ঘদিন পর সিনেমা হল বিমুখ দর্শকদের আবার হলমুখী করেছে যদি একদিন। সবাই দেখবেন পরিবার নিয়ে দেখার মতন একটা ছবি, ভালো ছবি, খুব সুন্দর একটি ছবি, আমাদের পয়সা উসুলের মতো একটি ছবি। এই পর্যন্ত মনে করেন আমি 2বার ছবি দেখছি, খুবই ভালো লাগছে। ছবিটির নায়ক, নায়িকা ও শিশু শিল্পী সহ সবার অভিনয় মন কেড়েছে সব শ্রেণী পেশার মানুষের। জনগণ এই ছবিতে আকৃষ্ট আছে, ভবিষ্যতে আরো ভালো হবে, ছবির মানও ভালো হবে, জনগণের চাহিদাও বাড়বে। এর মধ্যে একটা ছবি হইলে ফল চলবো। দীর্ঘদিন পর সামাজিক কাহিনী নির্ভর ছবি পেয়ে মুগ্ধ নরসিংদীবাসী। ছবিটা মূলত ভাই বোন, আত্মীয় স্বজন, মা বাপ নিয়ে দেখার মতো ছবি আর কি। এটা বিনোদনী ছবি। যদি একদিন ছবিতে আসলে একটা ব্যতিক্রম একটা ছবি। পরিবার পরিজন নিয়ে হলে গিয়ে দেখার মতো এমন সামাজিক ছবি আরো বেশি মুক্তি পেলে রূপালী পর্দার জৌলস আবারও ফিরবে বলছেন নারায়ণগঞ্জবাসী। সারা বাংলাদেশে সারা জাগানো ছবি, এই ছবি নিয়ে আমরা খুব আশাবাদী। একটি চমৎকার সামাজিক ছবি এবং তাহসান এবং শ্রাবন্তীর একটি নতুন জুটি তৈরি হলো। বেঙ্গল মাল্টিমিডিয়াকে ধন্যবাদ যে মধ্যবিত্ত শ্রেণীর জন্যে যারা সিনেমা হলে আসা ছেড়েই দিয়েছে তাদের জন্য একটি পরিচ্ছন্ন ছবি নির্মাণ করেছে। গেল 8 মার্চ সারা দেশের বিভিন্ন জেলার মতো নারায়ণগঞ্জের নিউ মেট্রো ও নরসিংদীর 5 দোনার ঝংকার সিনেমা হলে মুক্তি পায় সিনেমাটি। আমাদের বাবা মেয়েকে এই কষ্ট থেকে। মাসুদ মুস্তাহিদ, RTV। দেশের প্রেক্ষাগৃহ মাতিয়ে বহুল প্রশংসিত বাংলাদেশি চলচ্চিত্র যদি একদিন এখন বিদেশের মাটিতে। বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত মোহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত চলচ্চিত্রটি কানাডায় 196টি শো নিয়ে প্রথম সপ্তাহ শুরু করতে যাচ্ছে। 22 মার্চ কানাডা দিয়েই শুরু হচ্ছে বিশ্ববাজারে যদি একদিন সিনেমার যাত্রা। আন্তর্জাতিক পরিবেশক প্রতিষ্ঠান স্বপ্ন স্কেয়ারক্রো জানিয়েছে, কানাডার সব বড় শহর টরন্টো, মিসিসাগা, অটোয়া, ক্যালগারি, এডমন্টন, ভ্যানকুভার, উইনিপেগ, সাসকাটুন এর একটি করে
করে সিনেপ্লেক্সে চলবে সিনেমাটি। এর মধ্যে অটোয়া আর সাসকাটুনে প্রথমবারের মতো কোনো সিনেপ্লেক্সে মুক্তি পেতে যাচ্ছে বাংলাদেশি সিনেমা। কানাডায় যদি একদিন সিনেমা দেখতে অনলাইন ও সংশ্লিষ্ট সিনেমা হলে কাউন্টারে খোঁজ নিলেই টিকিট পেয়ে যাবেন আগ্রহীরা। সকালে সংবাদ শেষ করার আগে মার্কেটাল ব্যাংক শিরোনামগুলো আরও একবার। নিরাপদ সড়ক দাবিতে আন্দোলন 28 মার্চ পর্যন্ত স্থগিত, ঘাতক বাস চালক 7 দিনের রিমান্ডে। বাঘাইছড়িতে 7 জনকে ব্রাশ ফায়ারে হত্যার ঘটনায় 50 জনকে আসামি করে মামলা, পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা সরকারকে কঠোর হওয়ার পরামর্শ। তুরাগ তীরে আরও 185 অবৈধ স্থাপনা উচ্ছেদ, যে কোনো মূল্যে ঢাকার চারপাশের নদীগুলো দখলমুক্ত করবে সরকার। এবং আজ বসানো হচ্ছে পদ্মা সেতুর নবম স্প্যান, দৃশ্যমান হবে 1350 মিটার সেতু। সকালের সংবাদ এই পর্যন্তই। আর টিভি সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বর ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/rtvonline এবং youtube.com/rtvdigitals। ধন্যবাদ সবাইকে।